সেটা হচ্ছে কি টেস্টিং সল্ট, সেটা হচ্ছে কি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টের সমীকরণটা একটু কঠিন, এটাও তাও একটু মনে রাখার চেষ্টা করবেন কষ্ট করে। সেটা হচ্ছে কি C5H8 NO4 এবং লাস্টে হচ্ছে এই যে আমাদের কাঙ্ক্ষিত সোডিয়াম। তাহলে টেস্টিং সল্ট এইটা একটু কঠিন মনে রাখা, বাকিগুলা কিন্তু মোটামুটি সোজা। অবশ্যই মনে রাখতে হবে, ওইগুলো মনে রাখার পর আলটিমেটলি কি টেস্টিং সল্টটা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে কি ক্যালসিয়ামের কয়েকটা যৌগ একটু যেগুলো বেশি ফেমাস পরীক্ষায় চলে আসে ওগুলো একটু জানার চেষ্টা করি। দেখুন, আমি যদি শুরুতে লিখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটার নাম আমরা সবাই জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমার পরীক্ষায় যেটা আসে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? এটাকেই কিন্তু বলা হয় কলিচুন। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে হচ্ছে কলিচুন, অথবা আরেকটা যেটা এই যে চুন, চুন মানে হচ্ছে লাইম, তাহলে কলি যেটা সেটা ইংলিশে বলা হচ্ছে কি স্ল্যাকেড লাইম। ইংলিশে এটাকে বলা হচ্ছে স্ল্যাকেড লাইম। তাহলে লাইম মানে আমরা কি জানলাম? চুন। আর কলি চুন, এজন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে কি স্ল্যাকেড লাইম। তাহলে আমরা কলি চুন যদি শিখি তার মানে অবশ্যই আমার কি চুনটাও শিখতে হবে। এটার যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এইটাকে বলা হয় কি চুন। এইটাকে বলা হয় চুন, আরো একটা নাম আছে, এইটাই বলা হচ্ছে কি এটাকেই বলা হচ্ছে তাহলে কিন্তু কুইক লাইম। কুইক লাইম, এই বিষয়গুলো কিন্তু অনেক পরীক্ষায় চলে আসে। তারপরে এই যে দেখেন আমরা যেটাকে বলি কি CaOCl, এইটার নাম কি? এইটার নাম কি জানা আছে? এইটাই কিন্তু আমাদের সেই কি ব্লিচিং পাউডার। এইটাই আমাদের সেই ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার হচ্ছে কি ব্যবহারিক নাম। আর রাসায়নিক নাম এই যে CaOCl, এটার রাসায়নিক নাম হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে? রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ওকে। তারপরে দেখুন, এখন ক্যালসিয়াম সালফেট সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই ক্যালসিয়াম সালফেটের সাথে যদি কি চলে আসে, দুই অণু ক্যালসিয়াম সালফেটের সাথে যদি এক অণু পানি যদি যুক্ত হয়ে যায়, অর্থাৎ আর্দ্র যে ক্যালসিয়াম সালফাইড, সেটাকেই কিন্তু বলা হয় কি প্যারিস প্লাস্টার অথবা প্লাস্টার অফ প্যারিস। সেটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস অথবা প্যারিস প্লাস্টার। বলেন তো এই প্যারিস প্লাস্টার কি কাজে ব্যবহার করা হয়? কারো জানা আছে প্যারিস প্লাস্টার কি কাজে ব্যবহার করা হয়? বলেন তো প্যারিস প্লাস্টার কি কাজে ব্যবহার করা হয়? আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন স্যার আকরিক কি? আকরিক হচ্ছে আমরা যে আহ আমরা তো এগুলা কি কোন একটা আমার কি থাকে আহরণ করি, তাই না? ভূগর্ভের কোন একটা জায়গা থেকে, এগুলো তো আমাদের একটা কি সম্পদ, ধাতু যেগুলা। আমি যদি মনে করেন স্বর্ণের কথা যদি বলি, এটা সম্পদ না, দাম অনেক বেশি না? তাহলে এগুলো আমরা কি ভূগর্ভ থেকে কি আহরণ করি। তো ভূগর্ভে এগুলা কিন্তু অনেক সময় কি থাকে না, একদম বিশুদ্ধ আকারে থাকে না। তো সেগুলো যখন ভূগর্ভে যে ফরম্যাটে রয়েছে, হ্যাঁ, সেগুলোকেই বলা হচ্ছে কি আকরিক। ভূগর্ভ থেকে কালেকশনের আগের যে ফরম্যাট সেটাকে বলা হচ্ছে কি আকরিক। তাহলে আমরা ওখানে কি ক্যালসিয়াম গেলাম, তারপরে আমাদের তাহলে দায়িত্ব কি দাঁড়ায় যায়? তাহলে আমাদের দায়িত্ব দাঁড়িয়ে যায় যে ম্যাগনেসিয়ামের কয়েকটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ম্যাগনেসিয়ামের মোস্ট ইম্পর্ট্যান্ট যদি আমি বলি, ম্যাগনেসিয়ামের যৌগের কথা যদি বলি, অবশ্যই যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা, এটাকে বলা হয় কি তাহলে ম্যাগনেসিয়া। এইটা অবশ্যই আমাদের কি জানতে হবে, ম্যাগনেসিয়া। এছাড়াও আরো দুইটা রয়েছে, কার্নালাইট, ডলোমাইট ইত্যাদি, এটা আপাতত অত জানার দরকার নাই। তারপরে হচ্ছে আমাদের কি আয়রন, হ্যাঁ, এফই। এফই মানে হচ্ছে লোহা। লোহার যৌগ সম্পর্কে যদি আমরা কি একটু জানার চেষ্টা করি, লোহার যৌগ সম্পর্কে যদি জানার চেষ্টা করি, তাহলে দেখুন FeSO4 আয়রন সালফেট, এইটা যদি আর্দ্র হয়ে যায়, এটা যদি আর্দ্র হয়ে যায় তাহলে এটাকে বলা হবে কিন্তু সবুজ ভিট্রিয়ল। সবুজ ভিট্রিয়ল, ঠিক আছে? সবুজ ভিট্রিয়ল। তাহলে পরীক্ষায় কিন্তু চলে আসবে যে সবুজ ভিট্রিয়ল কার যৌগ? অ্যান্সার হবে আয়রনের যৌগ। সবুজ ভিট্রিয়লে কয় অণু পানি থাকে? উত্তর হবে কি 7 অণু পানি থাকে। বুঝতে পেরেছেন? এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যায়। যেহেতু সবুজ ভিট্রিয়ল, একটু এটা নিচে গিয়ে সবুজ কালিও দিয়ে দিলাম, সবুজ পেন দিয়ে লিখলেই বেশি বেটার হতো। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি আবার কয়েকটি ধাতুর আকরিক সম্পর্কে জেনে নিব। লেড সালফাইড, গ্যালেনা, অবশ্যই এটা মনে রাখতে হবে। লেড সালফাইড গ্যালেনা বলা হচ্ছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। জিঙ্কের হিসেবে যদি আমি বলি, এই যে দেখুন জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্লেন্ড,
জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্লেন্ড হচ্ছে কি জিঙ্কের একটি আকরিক। আর জিঙ্ক কার্বনেট হিসেবে যদি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে কি ক্যালামাইন। বুঝতে পেরেছেন? এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে গ্যালেনা, এই নামটা এখানে ইম্পর্টেন্ট, এবং গ্যালেনার সংকেত হচ্ছে কি লেড সালফাইড। তারপরে এই যে জিঙ্ক ব্লেন্ড, এইটা মানে হচ্ছে জিঙ্ক সালফাইড। এরপর হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইন এই নামগুলো মনে রাখতে হবে। প্রশ্ন কিন্তু আসবে যে ক্যালামাইন কিসের আকরিক, তখন কিন্তু বলতে হবে কি জিঙ্কের আকরিক। কপার, এইটাও মনে রাখতে হবে, কপার পাইরাইটস, CuFeS2। ঠিক আছে। তারপরে অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, অবশ্যই কি অ্যালুমিনিয়ামের কথা বললে বক্সাইট মনে রাখতে হবে। দেখুন এইটা বক্সাইডও কিন্তু আমার কি আর্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইড। এছাড়াও দেখুন এই যে Al2O3, যেটা এটার কিন্তু অনেকগুলো নাম রয়েছে, বিশেষ করে কি অ্যালুমিনা, কোরান্ডাম অথবা পান্না। দেখছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ। আর ক্রায়োলাইট, যেটা ক্রায়োলাইট মোটামুটি কি নামটা মনে রাখলেই হবে, ক্রায়োলাইট নাম মনে রাখলেই হবে, সংকেত মনে রাখার দরকার নেই। পটাশিয়ামের ক্ষেত্রেও মোটামুটি সল্ট পিটার, এটা মনে রাখলেই হবে, সংকেতটা মনে রাখা অতটা গুরুত্বপূর্ণ না। আগে নামগুলো আর যেগুলো দাগিয়ে দিলাম এগুলো কিন্তু কি সংকেত সহ নাম সহ মনে রাখতে হবে। তাহলে আমরা আগে যেরকম করলাম এই ক্ষেত্রেও তাহলে কি কয়েকটি ইম্পর্টেন্ট যৌগ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে লেডের যৌগ সম্পর্কে আমরা যদি জানার চেষ্টা করি, লেডের যৌগ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, তাহলে এটা লিখবো একটু লাল কালি দিয়ে। কারণ আমাদের আলোচনার বিষয় হচ্ছে Pb3O4 অথবা লেড অক্সাইড। এই যে লেড অক্সাইড, এইটার নাম হচ্ছে কিন্তু রেড লেড, এটার নাম হচ্ছে কি রেড লেড। এবং এই যে রেড লেড, এটা ব্যবহার করা হয় হচ্ছে কি সিঁদুর হিসেবে। বুঝতে পেরেছেন? এটা ব্যবহার করা হয় হচ্ছে কিন্তু সিঁদুর হিসেবে, কিন্তু এই রেড লেড ব্যবহার করা হয়। তাহলে সিঁদুরের সংকেত আমাকে যদি বলে সেটা কিন্তু Pb3O4। ওকে। তারপরে আমি যদি জিঙ্কের জানার চেষ্টা করি, জিঙ্কের যৌগ জিঙ্কের যৌগ সম্পর্কে যদি জানার চেষ্টা করি, তাহলে জিঙ্কের যে ইম্পর্টেন্ট যৌগগুলো রয়েছে সেখানেও কিন্তু এক প্রকার ভিট্রিয়ল রয়েছে। সেইখানেও এক প্রকার ভিট্রিয়ল রয়েছে। দেখুন সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট ইনটু হচ্ছে 7 অণু পানি। এইটা যেটা হলো, একটু আগে আমরা কি গ্রিন ভিট্রিয়ল দেখলাম, আর জিঙ্কের যেটা সেটা হচ্ছে কি সাদা ভিট্রিয়ল। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল। তাহলে কিন্তু আমার পরীক্ষায় চলে আসবে যে সাদা ভিট্রিয়লে কয় অণু পানি রয়েছে, 7 অণু পানি রয়েছে। সাদা ভিট্রিয়ল কিসের লবণ? সেটা কিন্তু একটা জিঙ্কের লবণ। ঠিক আছে। দেন আমাদের রয়ে গেছে হচ্ছে কপার। তারপরে আমাদের রয়ে গেছে হচ্ছে কপার বাবাজি। তাহলে কপারের যৌগ। কপারের যৌগ আমরা বেশি জানবো না, মোস্ট ইম্পর্টেন্ট একটা জেনে নেওয়ার চেষ্টা করব। এইটা লিখবো হচ্ছে নীল কালিতে। এটা হচ্ছে CuSO4, কপার সালফেটের। এইখানে পানির অণু সংখ্যা হয়ে যাবে 5টি। অন্যগুলাতে কিন্তু দুটাতেই কিন্তু পানির অণু সংখ্যা কয়টা ছিল? 7টি ছিল। তাহলে এইটা হলো এক প্রকার ভিট্রিয়ল, তাহলে এটাও কি হবে? ভিট্রিয়ল। তাহলে বলেন দেখি এই ভিট্রিয়লের নাম নাম কি? কপার সালফেট ইন্টু 5 অণু পানি নিয়ে যে যে ভিট্রিয়ল হয় সেটার নাম কি? অবশ্যই ব্লু ভিট্রিয়ল। এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল অথবা নীল ভিট্রিয়ল। এবং এইটার কিন্তু একজন অলরেডি কমেন্ট করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্লু ভিট্রিয়ল এইটাকেই কিন্তু বলা হয় কিন্তু তাহলে কি তুতে। বুঝতে পেরেছেন? তুতে এই নাম হয়তো অনেক আগে শুনেছেন পরীক্ষায়, হুম, বা যখন সায়েন্স পড়েছেন, তাহলে ব্লু ভিট্রিয়ল যেটা সেটাকেই বলা হচ্ছে তাহলে কিন্তু তুতে। খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা যে আকরিক পড়লাম তার ভেতর থেকে আরো একটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কি তাহলে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যৌগ ডেফিনেটলি আমাদের একটু কি জেনে নেওয়া উচিত। এবং অ্যালুমিনিয়ামের যৌগ আমি আগে যখন পড়াচ্ছিলাম, একটা যৌগ হচ্ছে এই যে ফিটকিরি, ফিটকিরি বা পটাশ এলাম, বললাম না ফিটকিরি কিন্তু আবার ফিরে আসবে। তাহলে এই যে ফিটকিরি, ফিটকিরির অপর নাম হচ্ছে কি পটাশ অ্যালাম, পটাশ অ্যালাম। তাহলে আমাদের একটু কষ্ট করে যেটা করতে হবে, ফিটকিরির সংকেতটা একটু যদি পারি মনে রাখার চেষ্টা করবো। এটা হচ্ছে K2SO4 ইন্টু অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3। আবার এইখানে কিন্তু কি রয়েছে? 24 অণু পানিও কিন্তু রয়েছে। একটু বড় সংকেত, কঠিন। মোটামুটি যদি মনে থাকে এটা আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু মনে রাখতে হবে যে ফিটকিরি কার যৌগ? অ্যালুমিনিয়ামের যৌগ। এবং এইটা কি অপর নাম হচ্ছে কি পটাশ অ্যালাম। ঠিক আছে। আমরা যেগুলো পড়ালাম সেখান থেকে আমাদের লাস্ট বাকি রয়েছে হচ্ছে পটাশিয়াম। লাস্ট বাকি রয়েছে হচ্ছে
পটাশিয়াম। পটাশিয়ামের বেশি যৌগ পড়বো না, একটা যৌগই মোস্ট ইম্পর্টেন্ট আমরা পড়ার চেষ্টা করব, সেটা হচ্ছে কস্টিক পটাশ। সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড এইটাকেই নাম হচ্ছে কি কস্টিক পটাশ। পটাশিয়াম হাইড্রোক্সাইড নাম এটা আমরা জানি সবাই, এটাকে বলা হচ্ছে কি কস্টিক পটাশ। এটা আমাদের কি ব্যবহারিক যে নাম, এই নামেই আমরা কি ব্যবহার করে থাকি, ঠিক আছে। ওকে, দেন আমরা হচ্ছে কয়েকটি অধাতব পদার্থ এবং তাদের কিছু ব্যবহার বা স্পেশালিটি সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে কি আমাদের অক্সিজেন বাবাজি। তাহলে অক্সিজেন বাবাজির কথা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে নর্মালি হচ্ছে 2। এটা হচ্ছে একটা অধাতু, যেহেতু অধাতু হিসেবে জ্বালানোর চেষ্টা করছে, তাহলে অক্সিজেনের একটা মূল বৈশিষ্ট্য কিন্তু এটা কি, নিজে কিন্তু জ্বলে না, কিন্তু কি অপরকে জ্বলতে সাহায্য করে। এটা সবাই জানি আমরা, অপরকে জ্বলতে সাহায্য করে। তাও একটু রিভিশন করা দরকার, ঠিক আছে। নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। এবং এই যে এরা এরা কি বিক্রিয়া তৈরি করে, এরা কিন্তু দহন বিক্রিয়া। অক্সিজেন কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং দহন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য কি, এখান থেকে কিন্তু প্রচুর তাপ পাওয়া যায়, দহন বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য। দেন আমাদের শরীরবৃত্তীয় যত শ্বসন কাজ চালানো হয়, সকল শ্বসন কাজ কিন্তু হয়ে থাকে কিসের মাধ্যমে? এই অক্সিজেনের মাধ্যমে, ঠিক আছে। দেন আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, হাসপাতালে মুমূর্ষু রোগীদের কি করা হয়, তাহলে তরল অক্সিজেন কিন্তু প্রদান করা হয়, সিলিন্ডারে করে তরল অক্সিজেন প্রদান করা হয়। এইখানে একটা বিষয়, এই যে তরল অক্সিজেন, হ্যাঁ, রোগীদের যে অক্সিজেন দেওয়া হয়, রোগীদের কি অক্সিজেন যেটা ব্যবহার করা হয়, সেখানে অক্সিজেন থাকে কিন্তু অনেক বেশি, 93%-এ কিন্তু অক্সিজেন থাকে। পরবর্তীতে আমরা আরেকটা জায়গায় দেখব, যখন ডুবুরিরা যায় সেখানে অক্সিজেনের পরিমাণ কত সেটা আমরা কি দেখার চেষ্টা করব। তাহলে মোটামুটি অক্সিজেন সম্পর্কে আমাদের বেসিক যে বিষয়টা, সেটা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করলাম। ওকে, তারপরে আমাদের অবশ্যই যখন অধাতব পদার্থ সম্পর্কে জানার চেষ্টা করব, তখন অবশ্যই কি নাইট্রোজেন সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। তাহলে নাইট্রোজেনের কথা যদি আমাকে বলতেই হয়, তাহলে কিন্তু অবশ্যই যেটা আলোচনায় চলে আসতে হবে সেটা কিন্তু অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কিন্তু হচ্ছে এই কি নাইট্রোজেনের কারণেই কিন্তু মূলত অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। ওকে, তাহলে অ্যাসিড বৃষ্টি আসলে হয় কিভাবে? অ্যাসিড বৃষ্টি হয় হচ্ছে, আমরা জানি কি বায়ুমণ্ডলের প্রায় কত 70%-এর মতো হচ্ছে নাইট্রোজেন, এছাড়াও আরো কিছু কি রয়েছে, অক্সিজেন রয়েছে। তাহলে শুরুতে যেটা হয়, যখন বজ্রপাত হলো, বৃষ্টি সহ যখন বজ্রপাত হলো, তখন বাতাসের তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে গেল। তাহলে সেখানে নাইট্রোজেন আর অক্সিজেন তারা কি 3000 ডিগ্রি সেলসিয়াস, কারণ বজ্রপাত হলে বায়ুর তাপমাত্রা কি অনেক বেড়ে যায়, এবং নাইট্রোজেন এবং অক্সিজেন প্রথমে বিক্রিয়া করে ইনিশিয়ালি তারা উৎপাদন করে কি নাইট্রোজেন মনোক্সাইড, এবং পরবর্তীতে এই নাইট্রোজেন মনোক্সাইড কি অতিরিক্ত অক্সিজেন দ্বারা কি হয়, অতিরিক্ত অক্সিজেন দ্বারা সেটা হচ্ছে জারিত হয়ে যায়। এবং এই জারিত হওয়ার ফলে এই যে দেখুন, এখানকার নাইট্রোজেন অক্সাইড, অক্সিজেন একটা রয়েছে, আরো একটা অক্সিজেন গেল, তারা মিলে উৎপন্ন করে ফেললো কিন্তু কি নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে। এরপরে আমার তো এখন যেহেতু বৃষ্টি, তার মানে বৃষ্টিতে কি আছে, পানি অবশ্যই আছে। তাহলে এই নাইট্রোজেন ডাই অক্সাইড এবং পানি, এরা মিলিত হয়ে কিন্তু তৈরি করে ফেললো কি আমাদের এই নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটাই আলটিমেটলি কোথায়, আমাদের সেই মাটিতে ফিরে আসলো। এবং এই কারণেই বলা হচ্ছে কিন্তু এই বৃষ্টিটাকে বলা হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। তো এই যে অ্যাসিড বৃষ্টি হলো, এই অ্যাসিড বৃষ্টির কারণে মাটির যে পিএইচ, ঠিক আছে, মাটির পিএইচ মাটির পিএইচ কিন্তু নেমে আসে কি 5.6-এরও কম হয়ে যায়, বুঝতে পারছেন। অ্যাসিড নর্মালি আমরা জানি কি 7-এর কম হলেই কি হয়ে যায়, সেটা কিন্তু কি অ্যাসিডিক বৈশিষ্ট্যের চলে আসে। তো অ্যাসিড বৃষ্টির কারণে মাটির যে পিএইচ আছে সেটা কিন্তু কি 5.6-এর নিচে চলে আসে। এবং আরো যেটা দেখতে পারলাম, আমাদের এই যে নাইট্রোজেনটা ছিল, এই নাইট্রোজেনটা ছিল কোথায়, বাতাসে, বাতাসে ছিল। এবং পরবর্তীতে HNO3 আকারে এইটা চলে আসলে কোথায়, মাটিতে। তার মানে আমরা বলতে পারি কি এই যে অ্যাসিড বৃষ্টি বা বজ্রপাত হলো, এই কারণে আমাদের মাটিতে কি নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। তাহলে আমরা বলতে পারি বজ্রপাতের কারণে আলটিমেটলি, হ্যাঁ, বজ্রপাতের কারণে কিন্তু বাতাসে কি, বাতাসে নাইট্রোজেন বৃদ্ধি, সরি বাতাসে কেন হবে,
মাটিতে মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি পায়। কি কারণে বৃদ্ধি পায় তাহলে বোঝা গেল? কারণ কি, বজ্রপাত হলো, বজ্রপাতের ফলে বাতাসের যে নাইট্রোজেন ছিল সেটা কিন্তু মাটিতে চলে আসলো। ঠিক আছে। তারপরে আমাদের যে একটি বিষয় সম্পর্কে অবশ্যই আহ জানা দরকার সেটা হচ্ছে কি, নাইট্রোজেনের অক্সাইড সম্পর্কে আমাদের কি জানতে হবে। তো নাইট্রোজেনের অক্সাইড সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। দেখুন আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O। নাইট্রাস অক্সাইড, এটার নাম হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। নাইট্রোজেনের যোজনী কয়টা বলেন তো? নাইট্রোজেনের যোজনী কিন্তু সবচেয়ে বেশি, 1 থেকে 5 পর্যন্ত সবই কিন্তু কি নাইট্রোজেনের যোজনী হতে পারে। তাহলে এই যে নাইট্রাস অক্সাইডের বৈশিষ্ট্যের কথা যদি বলা হয়, নাইট্রোজেনের যে একটা অক্সাইড, এই নাইট্রোজেনের এই অক্সাইডটা এটা হচ্ছে একটা বর্ণহীন গ্যাস। এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটা বর্ণহীন গ্যাস। মূল যে কারণে এটা সম্পর্কে আলোচনা করছি, কারণ হচ্ছে এই নাইট্রাস অক্সাইড এটাই হচ্ছে কি আমাদের লাফিং গ্যাস, আমরা যেটাকে বলি কি লাফিং গ্যাস। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দেখছেন একটা, কেন স্পেসিফিক একটা অক্সাইড সম্পর্কে আমরা আলোচনা করছি, কারণ লাফিং গ্যাস কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এবং এই যে লাফিং গ্যাসটা, এই লাফিং গ্যাসটাই কিন্তু কি চেতনানাশক হিসেবে ব্যবহার করা যেতে হয়। চেতনা নাশক হিসেবে কাজ করে থাকে কিন্তু এই লাফিং গ্যাসটা। এবং এটার একটা প্রস্তুতিও আমরা যদি দেখি তাহলে কিন্তু কি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় কি নাইট্রাস অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে কি পানি উৎপন্ন হয়। তার মানে নাইট্রাস অক্সাইড যেটা N2O সংকেত কিন্তু জানতে হবে। কেন আলোচনা করলাম? কারণ মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা ছিল আমাদের এই লাফিং গ্যাস। আমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে কি যে লাফিং গ্যাসের সংকেতটা কি। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি নাইট্রোজেনের আরো কয়েকটি যৌগ সম্পর্কে জানার চেষ্টা করি, অলরেডি আমরা যে বিক্রিয়া দেখালাম সেখানে কিন্তু কি HNO3 যে উৎপন্ন হয় এবং এটা যে মাটিতে চলে আসে সেটা কিন্তু দেখলাম। তাহলে নাইট্রিক অ্যাসিডের কয়েকটি বৈশিষ্ট্য যদি আমরা জানার চেষ্টা করি, এইটা দেখুন ওই যে অক্সাইডটা যেটা ছিল, এর আগের যে অক্সাইডটা যেটা ছিল সেটা কিন্তু একটা গ্যাস ছিল, বর্ণহীন গ্যাস। ঠিক আছে। আর এখানে যে আমার নাইট্রিক অ্যাসিড রয়েছে সেটা হচ্ছে কি একটা বর্ণহীন স্বচ্ছ তরল। নর্মালি যেহেতু এটা অ্যাসিড, তাহলে এটা কি একটা বর্ণহীন স্বচ্ছ তরলই এটা হবে। তারপরে যদি আমরা আরো দেখার চেষ্টা করি, আমরা আরো মূল বিষয়ে যাব, তার আগে কয়েকটা বিষয় সম্পর্কে যদি জেনে নেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু একটা শক্তিশালী ক্ষয়কারক অ্যাসিড। এটা অবশ্যই দেখতে পাচ্ছি এটা কিন্তু শক্তিশালী ক্ষয়কারক অ্যাসিড, শক্তিশালী ক্ষয়কারক অ্যাসিড। প্লাস হচ্ছে এটা কিন্তু একটা জারক, এটা কিন্তু একটা জারক পদার্থ। ক্লিয়ার? এটা কিন্তু একটা জারক পদার্থ। বৈশিষ্ট্যের যদি আমরা দেখার চেষ্টা করি, দেন খুব একটা ইম্পর্টেন্ট ব্যবহার যদি আমরা দেখি, সেটা কি স্বর্ণের খাদ বের করতে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। স্বর্ণের খাদ বের করতে, স্বর্ণের খাদ বের করতে মানে স্বর্ণে যে মলগুলো ব্যবহার করা হয় বা অবিশুদ্ধ যে পদার্থগুলো থাকে, আমি যদি কি পিওর স্বর্ণ তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে সেই স্বর্ণের বারকে কিন্তু কি নাইট্রিক অ্যাসিডে ব্যবহার করা হয়। কি কারণে ডুবাই? কারণ এই নাইট্রিক অ্যাসিডটা কিন্তু এই যে দেখুন ক্ষয়কারক অ্যাসিড, বুঝতে পারছেন? তার মানে স্বর্ণ যখন আমি কি এই নাইট্রিক অ্যাসিডে প্রবেশ করাবো তখন সেটা কিন্তু কি ক্ষয়প্রাপ্ত হবে এবং এইখানে যে অপদ্রব্যগুলো আছে সেখান থেকে লোহা কিন্তু কি, যেহেতু তাদের ঘনত্বের পার্থক্য রয়েছে, সেটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে। দেন আমি যদি চলে আসি, ঠিক আছে, এই যে নাইট্রিক অ্যাসিড যে আলোচনা মেন সেটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড দিয়ে আমি যদি আলোচনা করি, HNO3 দিয়ে কি তৈরি করা হয় বলেন তো? মোস্ট ইম্পর্টেন্ট যেটা চলে আসে সেটা হচ্ছে রাজ অম্ল। রাজ অম্ল তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড দিয়ে। কি রাজ অম্ল তৈরি করা হয়। রাজ অম্লর অপর নাম হচ্ছে কি অ্যাকোয়া রেজিয়া। খুব ইম্পর্টেন্ট। রাজ অম্লের অন্য নাম হচ্ছে কিন্তু অ্যাকোয়া রেজিয়া। বুঝতে পারছেন? তাহলে অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল তৈরি করতে কি HNO3 ব্যবহার করা হয়। রাজ অম্ল তৈরি হয়, অ্যাকোয়া রেজিয়া তৈরি হয়। তাহলে এই যে যে রাজ অম্লটা রয়েছে, রাজ অম্লটা গঠিত হয় কিভাবে? এই রাজ অম্ল গঠিত হয় হচ্ছে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই যে যেটার কথা বললাম, রাজ অম্ল তৈরি হবে হচ্ছে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3। এইটার সাথে আরো নিতে হবে হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 মোল
হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, বুঝতে পারছেন? তার মানে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমন্বয়ে কে তৈরি করা হয়? রাজ অম্ল তৈরি করা হয়। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন চলে আসবে যে রাজ অম্লের মূল উপাদান কি কি? রাজ অম্লের মূল উপাদান কিন্তু নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে কি 3 মোল HCl। এখান থেকে খুবই খুবই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেই সম্পর্কিত একদম মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। এই যে রাজ অম্ল বা অ্যাকোয়ারেজিয়ার একটা ছবিও কিন্তু পাশে রয়েছে। সুতরাং নাইট্রিক অ্যাসিড মনে পড়লেই কিন্তু অবশ্যই কি রাজ অম্লের নাম মনে পড়তে হবে। রাজ অম্লের অপর নাম হচ্ছে কিন্তু অ্যাকোয়া রেজিয়া। দেন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ফসফরাস সম্পর্কে। ফসফরাস সম্পর্কে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, ফসফরাস কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে কি সাদা বা শ্বেত ফসফরাস, আর একটা হচ্ছে কি লাল বা লোহিত ফসফরাস। তাহলে এই যে এই লাল রং, এই লাল রঙের কারণেই কিন্তু আমরা যেটা দেখলাম রেড লেড তৈরি করা যায়, যেটা কিন্তু সিঁদুর হিসেবে ব্যবহার করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে রেড লেড যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হবে কোথা থেকে? এই সরি সরি, এটা এটা লেডের কথা, এটা হচ্ছে ফসফরাস, সরি, সিঁদুরের সাথে এটা সম্পর্ক নেই। তাহলে ফসফরাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি সাদা ফসফরাস, আর একটা হচ্ছে কি লাল ফসফরাস। ফসফরাস কিন্তু দুই প্রকার হয়ে থাকে। আমরা তাহলে ফসফরাসের কয়েকটি ব্যবহার দেখে নেওয়ার চেষ্টা যদি করি, যেহেতু লাল আর সাদা ফসফরাস আছে তাহলে এটা লাল কালি দিয়ে লিখি। আমরা ফসফরাসের যদি কয়েকটি ব্যবহার দেখে নেওয়ার চেষ্টা করি, ইম্পর্টেন্ট আর চলে আসবে পরীক্ষায়, ব্যবহার দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখুন এই যে দিয়াশলাই বা ম্যাচের যে কাঠি, দিয়াশলাই কাঠিতে, ঠিক আছে, দিয়াশলাই শিল্পে কিন্তু ফসফরাস তাহলে ব্যবহার করা হয়। দেন হচ্ছে ইঁদুর মারার বিষ আর হচ্ছে কীটনাশক, দুইটাতেই ব্যবহার করা হয়। ইঁদুরের বিষ প্লাস হচ্ছে কীটনাশক, কীটনাশকে অনেকগুলো ব্যবহার, অনেক রকম যৌগ বা মৌল কিন্তু ব্যবহার করা হয়, এর ভিতর ফসফরাসও কিন্তু একটি। তাহলে ইঁদুর মারার বিষ আর হচ্ছে কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয়। এই যে ফসফরাস, এইটাও কিন্তু এক প্রকার কি নিরোধক হিসেবে কাজ করে থাকে, এইটাও কিন্তু নিরোধক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও গ্যাস মাস্ক একটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্যাস মাস্ক। গ্যাস থেকে বাঁচার জন্য যে মাস্কগুলো কি ব্যবহার করা হয়, আমরা জানি কি বিশ্বযুদ্ধের সময় কিন্তু হিটলার কি তৈরি করেছিলেন? গ্যাস চেম্বার তৈরি করেছিলেন। তো তাদের লোকও তো সেই চেম্বারে যেতে হতো, তারা কিন্তু এই গ্যাস মাস্ক ব্যবহার করেই ভেতরে যেত, পরিধান করে যেত। তাহলে সেই গ্যাস মাস্কে কিন্তু কি এই ফসফরাস ব্যবহার করা হয়। তাহলে ফসফরাস পি এখানে লিখে দিলাম কি ফসফরাসের ব্যবহার। মূলত এখানকার দিয়াশলাইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে দিয়াশলাই তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ফসফরাস ব্যবহার করা হয়। তারপরে তাহলে আমরা সালফারের কিছু ব্যবহার এবং যৌগ সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করব। সালফারের কথা বললেই অবশ্যই যে আলোচনা চলে আসবে সেটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, H2SO4, মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড রয়েছে, এই সালফিউরিক অ্যাসিডকে তাহলে কি বলা হয়? রাসায়নিক দ্রব্যের রাজা, বুঝতে পেরেছেন? রাসায়নিক দ্রব্যের রাজা বলা হচ্ছে কাকে? এই সালফিউরিক অ্যাসিডকে। খুব ইম্পর্টেন্ট, চলে আসবে। দেখুন এটা হচ্ছে রাসায়নিক দ্রব্যের রাজা, আর রাজ অম্ল কিন্তু সেটা কিন্তু আবার অন্য বিষয়। রাজ অম্ল মানে যদি সালফিউরিক অ্যাসিড মনে করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবং এই সালফিউরিক অ্যাসিড এর ব্যবহারের উপর ভিত্তি করেই কিন্তু কোন দেশ কত শিল্পোন্নত এটা ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? তাহলে শিল্পোন্নতির মাপকাঠি, শিল্পোন্নতির মাপকাঠি হচ্ছে আমাদের কি সালফিউরিক অ্যাসিডের ব্যবহার। মনে করেন যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে ধরে নেওয়া হয় কি, হ্যাঁ, সেই দেশ কি তত শিল্পোন্নত, ঠিক আছে। তারপরে এই যে রাসায়নিক দ্রব্যের রাজা, আবার এটাকে কি বলা হয়? সকল প্রকার অ্যাসিডেরও কিন্তু রাজা বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? সকল অ্যাসিডের রাজাও কিন্তু বলা হয় এই সালফিউরিক অ্যাসিডকে। সংকেতটাও কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। দেন আমরা যদি বলি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, বুঝতে পারছেন? এইখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্টলি জানতে হবে, সেটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান যে সালফিউরিক অ্যাসিড সেটার নাম কি বলেন তো? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের নাম হচ্ছে অলিয়াম। ক্লিয়ার? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের নাম হচ্ছে অলিয়াম। তাহলে দেখুন এই যে নর্মাল যে সালফিউরিক অ্যাসিড, এইটা আসলে কি নর্মাল সালফিউরিক অ্যাসিড হচ্ছে তরল, কিন্তু এই তরলটা যদি কি বায়বীয় বা বাষ্প আকারে থাকে তখন সেইটা কি পরিস্থিতিটাকে ধূমায়িত করে ফেলে।
এবং সেটা আছে কি গ্যাসিয়াস ফর্মে, তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু অলিয়াম। অলিয়ামের সংকেতটাও অবশ্যই জানতে হবে। অলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, অলিয়ামের সংকেত কিন্তু জানা প্রয়োজন আছে। সালফিউরিক অ্যাসিড যেমন জানতে হবে, অলিয়ামও কিন্তু জানতে হবে। মূলত স্পর্শ পদ্ধতিতে, এটাও জানা উচিত। সালফিউরিক অ্যাসিড তৈরি হয় কিভাবে? সালফিউরিক অ্যাসিড তৈরি হয় স্পর্শ পদ্ধতিতে, বুঝতে পারছেন? স্পর্শ পদ্ধতি এইটাও পরীক্ষায় আসতে পারে যে কোন পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। স্পর্শ পদ্ধতিতে। তো স্পর্শ পদ্ধতিতে আমরা যখন ফাইনালি তরল সালফিউরিক অ্যাসিড তৈরি করি, ঠিক আছে, তখন প্রাথমিক স্টেজে এই অলিয়ামটা উৎপন্ন হয়, বুঝতে পারছেন? স্পর্শ পদ্ধতিতে যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, তখন সালফিউরিক অ্যাসিড তৈরির আগের স্টেপে কি এই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা অলিয়ামটা উৎপন্ন হয়। ওকে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। দেন সালফানের কথা যদি বলি, সালফানটাও ইম্পর্টেন্ট। সালফান হচ্ছে কি 100% যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, 100% সালফিউরিক অ্যাসিড, H2SO4কেই বলা হচ্ছে সালফান। 100% সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে কি এখানে আমি কোনো কি পানি অ্যাড করিনি। মানে পানি যদি আমি অ্যাড করে দেই, তাহলে যদি অল্প পরিমাণ পানিতে যদি অ্যাড করি, তাহলে সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছেন? যে পানির পরিমাণ অত বেশি না, সালফিউরিক অ্যাসিড মোটামুটি বেশি, সেটাকে বলা হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। যদি কি পানির পরিমাণ বেশি হয়, সালফিউরিক অ্যাসিড যদি তুলনামূলক কম হয়, তাহলে সেটাকে বলা হবে কি মৃদু সালফিউরিক অ্যাসিড। আর যদি 100% সালফিউরিক অ্যাসিড আমি যদি কাচের পাত্রে রাখি, সেটাকে বলা হবে হচ্ছে সালফান। বোঝা গেছে? তাহলে সালফান হচ্ছে কি 100% সালফিউরিক অ্যাসিড, অন্য কোনো দ্রবণ এটাতে মিশ্রিত করা হয়নি। ওকে, তারপরে তাহলে আমরা কয়েকটি অধাতু পদার্থ সম্পর্কের আলোচনায় গেলে অবশ্যই কি হ্যালোজেন সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে হ্যালোজেন হচ্ছে 5টি। হ্যালোজেন কয়টা? 5টি। তাহলে হ্যালোজেন গুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোটিন। মনে রাখতে হবে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোটিন। তো এর ভেতরে প্রথম যেগুলো রয়েছে, প্রথম তিনটা, এগুলো কিন্তু প্রকৃতিতে কি গ্যাসের অবস্থায় থাকে, ঠিক আছে, কিন্তু আয়োডিনটা থাকে কিন্তু কঠিন আকারে। এই যে নিচের যে দুইটা রয়েছে, এগুলো কিন্তু প্রকৃতিতে কি কঠিন অবস্থায় বিরাজমান থাকে। তো এর ভেতরে ফ্লোরিনটা হচ্ছে কি সর্বাধিক সক্রিয়, বুঝতে পারছেন? উপরেরটা যেটা সেটা হচ্ছে সক্রিয়, আর এখান থেকে সক্রিয় নিচ থেকে গেলে কি কমতে থাকে, সক্রিয়তা কি কমতে থাকে। ক্লিয়ার? উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কি হবে? কমতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে কি ফ্লোরিন, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্লোরিন। ওকে, এবং হ্যালোজেন হচ্ছে 5টা, মনে রাখতে হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমাকে একটু জানান তো তাহলে পরে এই যে হ্যালোজেন সমূহ কোন গ্রুপে অবস্থিত? রাইট, 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 ঠিক বলেছেন। রাইট, এক্স্যাক্টলি, এটা আমার ভুল হয়েছিল। হ্যাঁ, ব্রোমিনটা কিন্তু তরল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ব্রোমিনটা হচ্ছে কি তরল। এক্স্যাক্টলি, এখান থেকে কোশ্চেনও হয় যে কোনটি তরল। এই ব্রোমিনটা হচ্ছে কি তরল। এক্স্যাক্টলি, ব্রোমিনটা কিন্তু তরল। রাইট, ব্রোমিনটা তরল। এবং ব্রোমিনের রং কি বলেন তো? যিনি বললেন ব্রোমিনটা তরল, ব্রোমিনের রং কি বলেন তো? ব্রোমিনের রং কি? শাওন, রেড। ভেরি গুড, থ্যাংক ইউ। ব্রোমিনের রং হচ্ছে রেড। এবং আমি যদি বলি, হ্যাঁ, এটা গ্রুপ হচ্ছে কিন্তু আধুনিক আহ, যে পর্যায় সারণী, সেখানে গ্রুপটা হচ্ছে 17 অথবা 7A। আগের যেটা ছিল সেটা 7A ছিল, এটা জানার দরকার নেই। বর্তমানে কিন্তু গ্রুপ যে 17, সেটাই হচ্ছে কিন্তু হ্যালোজেন গুলো। ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমরা যদি দেখি, আমরা কিছু কি নিষ্ক্রিয় গ্যাস যদি বলি, নিষ্ক্রিয় গ্যাস কয়টা? আগে জানতাম 8টা, এখন কয়টা? হ্যাঁ, নর্মালি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে এখন কিন্তু 7টাকেই বলা হয়। ওকে, নিষ্ক্রিয় গ্যাস কিন্তু 7টা: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। ঠিক আছে, নতুন ভাবে আমরা একটু জেনে নিতে হবে, সেটা হচ্ছে কি ওগানেসন। আমরা এটা অনেক আগে থেকেই জানতাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সারা জীবন পড়ে আসছি। আরেকটু মনে রাখতে হবে কিন্তু ওগানেসন। তাহলে টোটাল কয়টা হয়? 7টা। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এখন তাহলে উত্তর করতে হবে 7টা। ওকে, ওগানেসন। তাহলে এটাও তাহলে অবশ্যই গ্রুপ জানেন। তাহলে বলেন তো নিষ্ক্রিয় গ্যাসগুলোর গ্রুপ কত? তাড়াতাড়ি জানান তো কমেন্টে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর গ্রুপ আরিফ, আদনান জানিয়েছেন, থ্যাংক ইউ। অবশ্যই, তাহলে এইটার গ্রুপ নম্বর হচ্ছে কিন্তু 18। বুঝতে পারছেন? এটা হচ্ছে লাস্ট গ্রুপ। এরপরে কিন্তু আর কোনো গ্রুপ আসলে নেই। আর এই যে এইখানে যেগুলো দেওয়া আছে 2, 10, 18, 36, 54, 118, এগুলো হচ্ছে তাদের কি পারমাণবিক সংখ্যা। এগুলো হচ্ছে
পারমাণবিক সংখ্যা। এগুলো হচ্ছে তাহলে কি পারমাণবিক সংখ্যা, অথবা প্রোটন সংখ্যা যদি আমরা বলি, প্রোটন সংখ্যার উপর ভিত্তি করেই কিন্তু তাহলে কি পারমাণবিক সংখ্যা চলে আসে। তাহলে এগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এখন একটু যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কি, এখন আমরা যেটা চেষ্টা করব সবগুলোর একটু কি ব্যবহার জেনে নেওয়ার চেষ্টা করি। যেমন হিলিয়ামের কথা যদি বলি, হ্যাঁ, এই হিলিয়ামটা তাহলে পরে কি কাজে ব্যবহার করা হয়? দেখুন, এই যে বলেছিলাম ডুবুরিরা, ডুবুরিরা যে সিলিন্ডার নিয়ে যান, ঠিক আছে, সেই ডুবুরিদের সিলিন্ডারে কিন্তু কি থাকে? হিলিয়াম থাকে, বুঝতে পারছেন? ডুবুরিদের শ্বাস প্রশ্বাস, ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু তাহলে এই হিলিয়ামটা ব্যবহৃত হয়। এবং দেখুন, আমরা আগে যেটা দেখেছিলাম, আমরা রোগীদের যখন দিচ্ছি তখন সেখানে অক্সিজেনের পরিমাণ ছিল 93%, আর এইখানে ডুবুরিদের শ্বাস প্রশ্বাসে যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেখানে হিলিয়াম হচ্ছে কিন্তু 80%, অনেক বেশি। আর অক্সিজেন হচ্ছে কিন্তু মাত্র 20%, ঠিক আছে? তাহলে হিলিয়াম কি ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের যে সিলিন্ডার সেটাতে এখানে ব্যবহার করা হয়। আরেকটা কি কাজে ব্যবহার করা হয়? আরেকটা অবশ্যই আমরা যদি বলি, আমরা যখন কি যে বেলুন, যে, হ্যাঁ, উড্ডায়মান যে বেলুন, সেখানে তাহলে কি হিলিয়াম ব্যবহার করা হয়, কারণ হিলিয়াম অনেক হালকা। আচ্ছা বলেন তো, এখন বেলুনে আর হাইড্রোজেন ব্যবহার করা হয় না কেন? আগে কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হতো, রাইট? হ্যাঁ, এরোপ্লেনেও ব্যবহার করা হয়, এরোপ্লেনেও ব্যবহার করা হয়, রাইট। হাইড্রোজেন এখন আর ব্যবহার করা হয় না। আগে কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হতো, এখন কি আর হাইড্রোজেন ব্যবহার করা হয় না, কারণ হাইড্রোজেন হচ্ছে কি দাহ্য, ওখানে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন? এবং আমরা দেখছি কি, হিলিয়াম হচ্ছে সে তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাবে না, তার মানে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে আগুন লাগানোর কোনো সম্ভাবনা আসলে ওখানে থাকে না। এ কারণে এখন কি হিলিয়ামকে ব্যবহার করা হয়। ওকে, তারপরে আমরা যদি একটু নিয়নের কয়েকটি ব্যবহার জেনে নেওয়ার চেষ্টা করি। নিয়নের ব্যবহারগুলো কোন কালি দিয়ে লিখবো? নীল কালি দিয়ে লিখি। ওকে, নিয়নের ব্যবহারগুলো যদি জেনে নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছি নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে এখন আমরা যে আলোক সজ্জার জন্য যে রঙিন লাইটগুলো ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? তাহলে আলোক সজ্জার যে রঙিন বাল্ব, আলোক সজ্জার বাল্বে তাহলে এখন কি এই নিয়নকে কিন্তু ব্যবহার করা হয়। সেই বাল্বগুলোতে যে রঙিন যে ইলেকট্রিক বাল্বগুলো থাকে সেখানে কি নিয়ন ব্যবহার করা যায়। এছাড়াও যে নিয়নের আলো সেটা কি কুয়াশার মধ্যে দিয়েও দেখা যায়, এজন্য কি বিমান বা জাহাজের লাইটে, বুঝতে পারছেন, বিমান আর যে জাহাজ আছে, বিমান বা জাহাজের লাইটেও কিন্তু এই নিয়নকে ব্যবহার করা হয়। কি কারণে ব্যবহার করা হয়? কারণ নিয়ন হচ্ছে কি কুয়াশার মধ্যেও দেখা যায়, বুঝতে পারছেন? কুয়াশার মধ্যেও এটা কিন্তু ভিজিবিলিটি প্রদান করে থাকে সেই নিয়ন লাইটে। এজন্য বিমান বা জাহাজের যে লাইট সেখানেও কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া টিউব লাইট, টিউব লাইটেও এখন কি নিয়ন কিন্তু ব্যবহার করা হয়। আগে আমাদের যে টিউব লাইট গুলো ছিল সেখানে কিন্তু নিয়ন ব্যবহার করা হতো। আচ্ছা, তারপরে তাহলে আমরা একটু কি আমরা একটু যেটা আর্গনের ব্যবহারগুলো জানার চেষ্টা করি। হুম, আর্গনের ব্যবহারগুলো জানার চেষ্টা করি। হ্যাঁ, তো আমাদের নর্মাল যে লাইট গুলো রয়েছে, বৈদ্যুতিক লাইট, বৈদ্যুতিক যে বাল্ব গুলো, বৈদ্যুতিক বাল্বে আর্গন ব্যবহার করা হয়। যদি নর্মালি বলে, নর্মালি যদি বৈদ্যুতিক বাল্বের কথা বলে তাহলে কিন্তু আর্গন ব্যবহার করা হয়। আর যদি টিউব লাইটের কথা যদি বলে, হ্যাঁ, বিমান বা জাহাজের যে লাইট গুলো ব্যবহার করা হয়, সামনে যে হেডলাইট, হেডলাইট বলি, হেডলাইটে কি ব্যবহার করা হচ্ছে? নিয়ন ব্যবহার করা হচ্ছে। টিউব লাইটে কি ব্যবহার করা হচ্ছে? নিয়ন ব্যবহার করা হচ্ছে। কিন্তু যদি আর্গনের, যদি বৈদ্যুতিক বাল্বের কথা বলে তাহলে কিন্তু কি চলে আসবে? আর্গনের কথা চলে আসবে। বৈদ্যুতিক বাল্বের পূর্বে, আগের যে বৈদ্যুতিক বাল্বগুলো ছিল সেখানে কিন্তু কি নাইট্রোজেন ব্যবহার করা হতো, এখন কিন্তু আর নাইট্রোজেন ব্যবহার করা হয় না। কি কারণে ব্যবহার করা হয় না? সেম কারণ, আমাদের নাইট্রোজেনের চেয়ে আর্গন হচ্ছে কি অধিক নিষ্ক্রিয়, আর্গন হচ্ছে অধিক নিষ্ক্রিয়, এবং এটার বিদ্যুৎ পরিবাহিতাও কিন্তু বেশি, ঠিক আছে? আবার আরেকটা যেটা কাজে ব্যবহার করা হয়, আরেকটা যেটা কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ায়। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে, রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতেও কিন্তু কি এই আর্গনটাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, ঠিক আছে? তারপরে আমরা যদি চলে আসি, সেটা হচ্ছে আরো বাকি রয়েছে কি জেনন আর হচ্ছে রেডন। তো এখন জেনন আর রেডনের, ক্রিপ্টন আর জেননের, ঠিক আছে, ক্রিপ্টন আর জেননের কি একটা আবার হচ্ছে মিশ্র ব্যবহার রয়েছে, ঠিক আছে? ক্রিপ্টন আর জেননের কি রয়েছে? একটা মিশ্র ব্যবহার
রয়েছে। ক্রিপ্টন আর জেনন মিশ্রিতভাবে ব্যবহার করা হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, বুঝতে পারছেন? ফটোগ্রাফিক ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে কি ক্রিপ্টন এবং জেননের কি যে মিশ্রণ সেটা ব্যবহার করা হয়। আর রেডনের যে ব্যবহার এটা কিন্তু আমরা জানি, রেডনের ব্যবহার কিন্তু আমরা জানি তেজস্ক্রিয়তা, ঠিক আছে? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় যে গবেষণা, তেজস্ক্রিয় গবেষণায় রেডন ব্যবহার করা হয়। এবং তেজস্ক্রিয় গবেষণার কথা আসলেই কিন্তু এখান থেকে যে ক্যান্সার কোষ যে ধ্বংস, ঠিক আছে, ক্যান্সার কোষ ধ্বংস ক্ষেত্রে কিন্তু তাহলে কি রেডনটাকে ব্যবহার করা হয়। তাহলে মূলত আমরা কি আমাদের যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে এগুলো যদি কি সেই অর্থে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নাও করে থাকে, তাও কিন্তু আমরা কি তাদের অনেক ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলোই জেনে নেওয়ার চেষ্টা করলাম। ওকে, তারপরে কিন্তু আমাদের মূল আলোচনা এখান থেকে অনেকাংশে শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে কি জৈব যৌগ সম্পর্কে জেনে নিতে পারবো। তাহলে জৈব যৌগের কথা যদি বলি, জৈব যৌগের মূল উপাদান কিন্তু হচ্ছে কার্বন, ঠিক আছে? জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কিন্তু অবশ্যই অবশ্যই ভাবে হচ্ছে কার্বন, ঠিক আছে? তাহলে দেখুন শুরুতে শুরুতে যেটা মনে করা হতো, হ্যাঁ, মনে করেন কেমিস্ট্রির শুরুতে মনে করা হতো যে জৈব যৌগগুলো আসলে কি নামকরণ করা হয়েছে, কারণ হচ্ছে এটা কি শুধুমাত্র জীবের দেহেই পাওয়া যায়, পরীক্ষাগারে এটি তৈরি করা সম্ভব নয়। এই কারণে মনে করা হতো, এটা নামকরণ করা হলো কি জৈব যৌগ, যে মনে করা হতো এটা শুধু কি জীবের দেহেই উৎপন্ন হয়, রাসায়নিকভাবে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে যে একটি যুগান্তকারী প্রক্রিয়া, এইটা কিন্তু আসলে একটি ভুল বা একটি ভুলের মাধ্যমে পরবর্তীতে দেখা গেল যে কি আসলে জৈব যৌগ রাসায়নিক ভাবে আহ, কি আমাদের যে ল্যাবরেটরি সেখানে উৎপন্ন হওয়া পসিবল। তো অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইডের একটা রূপভেদ হচ্ছে কিন্তু ইউরিয়া, বুঝতে পারছেন? তো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ভুলক্রমে আমাদের কি ইউরিয়া উৎপন্ন হয়ে গেল, এবং এই যে ইউরিয়াটা রয়েছে, এই ইউরিয়াটা হচ্ছে কি একটি জৈব যৌগ। ক্লিয়ার? এই যে আমাদের যে ইউরিয়াটা রয়েছে, এই ইউরিয়াটা কি একটা জৈব যৌগ, এই ইউরিয়াটা হচ্ছে একটি জৈব যৌগ, এবং অ্যামোনিয়াম সায়ানাইড থেকেই কি রাসায়নিক যে আমাদের যে গবেষণাগার রয়েছে সেখান থেকে ভুল ক্রমে ইউরিয়া উৎপন্ন হয়ে যায়। এবং যেহেতু কি ল্যাবরেটরিতে ইউরিয়া উৎপন্ন করা সম্পন্ন হলো, এ কারণেই কি জৈব যৌগের সূত্রপাত ওখান থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে তিনি আর্টসের স্টুডেন্ট, তিনি কিভাবে কি মনে রাখবেন। দেখুন, এই পর্যন্ত আমরা যেগুলো শিখলাম সেটা কিন্তু আসলে কোনো কিছু সেই অর্থে বোঝার কোনো কিছু ছিল না। সবই কিন্তু ছিল কি কোন কাজে কোনটা ব্যবহার করা হয় সেটা, ঠিক আছে? কোন কাজে কোনটা ব্যবহার করা হয় সেটা। তাহলে এটা কিন্তু আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম সবই কিন্তু আপনি আর্টস হন, সায়েন্স হন বা কমার্স হন, যেটাই হোক না কেন মনে রাখারই বিষয়, ঠিক আছে? মনে রাখারই বিষয় কিন্তু এইখানে ছিল। ওকে, হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কি হাইড্রোজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে জৈব যৌগগুলো উৎপন্ন হয়, যে জৈব যৌগগুলো উৎপন্ন হয় সেটাকেই বলা হচ্ছে কি হাইড্রোকার্বন। ক্লিয়ার? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে জৈব যৌগগুলো উৎপন্ন হয় সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন আমরা যদি দেখি, হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক আর আরেকটা হচ্ছে কি অ্যারোমেটিক, ঠিক আছে? অ্যালিফেটিক আরেকটা হচ্ছে কি অ্যারোমেটিক। তাহলে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যদি আমরা আলোচনা যাই, অ্যালিফেটিক কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে কি মুক্ত শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল। তাহলে এখন দেখুন, মুক্ত শিকলের আলোচনা যদি বলি, দেখুন হাইড্রোকার্বনের মুক্ত শিকলের আলোচনায় যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, মুক্ত শিকল আসলে কি? মুক্ত শিকল, মুক্ত শিকলের যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখুন এইখানে মনে করুন অনেকগুলো কার্বন 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 এরকম থাকবে, কিন্তু ফার্স্ট কার্বনের সাথে লাস্ট কার্বনের কোনো কি সংযোগ আসলে থাকবে না। তাহলে এটাকে বলা হচ্ছে কি মুক্ত শিকল। আর বদ্ধ শিকলের কথা যদি আমরা বলি, বদ্ধ শিকল, বদ্ধ শিকলে যেটা হবে ফার্স্ট আর লাস্ট কার্বনের মধ্যে একটা কি থাকবে, কানেকশন থাকবে। মনে করেন এইখান থেকে হাত বেরিয়ে গেল, এখান থেকে কার্বনের অনেকগুলো হাত বেরিয়ে গেল, ঠিক আছে? এখন পর্যন্ত কোনো কানেকশন নাই, কিন্তু এই দুইটা কার্বন মানে হচ্ছে এটা থেকে যদি ফার্স্ট কার্বন ধরি, এইটাকে যদি কি আমি কি লাস্ট কার্বন ধরি, এই ফার্স্ট আর লাস্টের মধ্যে যদি একটি বন্ধন থাকে তাহলেই সেটা হচ্ছে কি বদ্ধ শিকল। ক্লিয়ার? তাহলে বদ্ধ শিকল আর হচ্ছে মুক্ত শিকলের ধারণাটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে অ্যালিফেটিক যে যৌগগুলো আছে সেটাও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বদ্ধ শিকল আর একটা হচ্ছে কি মুক্ত শিকল। তারপরে এই যে বদ্ধ শিকল বা মুক্ত শিকল যেটাই হোক না কেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
দুইটা বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে কি সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আমরা যদি একটু সম্পৃক্তর ধারণা নেওয়ার চেষ্টা করি যে আসলে সম্পৃক্ত বলতে কি বোঝায়। সম্পৃক্ত, সম্পৃক্ত, সম্পৃক্ত। ওকে, সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্তের ক্ষেত্রে যেটা হবে যে সবগুলো কার্বনেই, বুঝতে পারছেন, সবগুলো কার্বনেই, সবগুলো কার্বনেই একক বন্ধন, সবগুলো কার্বনেই একক বন্ধন। সেটা কি মুক্ত শিকল বা বদ্ধ শিকল যাই হোক না কেন, দেখুন তো এই যে এইখানে কার্বন কার্বনের যে বন্ধনগুলো, এখানে কয়টা করে দাগ দেওয়া হয়েছে? একটা করে দাগ দেওয়া হয়েছে। তার মানে এখানে সব কার্বনেই কি একক বন্ধন বিদ্যমান। তাহলে এই যে এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা সম্পৃক্ত, এটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু আপনি চিন্তা করুন, অসম্পৃক্ত হয়ে যাবে কখন? অসম্পৃক্ত হয়ে যাবে যদি কি এক বা একাধিক ডাবল বন্ড চলে আসে। মনে করেন এইখানে যেটা ছিল, এই দুইটা কার্বনের ভেতর মনে করেন যদি ডাবল বন্ড চলে আসে, অথবা যদি কি ট্রিপল বন্ড যদি চলে আসে, ট্রিপল বন্ড যদি চলে আসে, তাহলে এই দুইটাই আমার হয়ে যাবে কি অসম্পৃক্ত। ধরুন এইখানে ডাবল বন্ড আছে, আবার এইখানেও ডাবল বন্ড আছে, এক বা একাধিক, এইখানে ট্রিপল বন্ড আছে, এখানে আর ডাবল বন্ড দেওয়া যাবে না, যাই হোক। তার মানে এক বা একাধিক যদি কি ডাবল বা ট্রিপল বন্ড চলে আসে, তাহলেই সেটাকে বলা হয় কি অসম্পৃক্ত। বুঝতে পেরেছেন? এখন আমার এইখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে কি বদ্ধ শিকলের সম্পৃক্ত। কিন্তু আমি যদি বেনজিনের কথা বলি, আমি যদি কি বেনজিনের কথা যদি বলি, বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত কিন্তু অবশ্যই মনে রাখতে হবে C6H6। বেনজিনে তার মানে কার্বন কয়টা? 6টা। 1 2 3 4 5, এখানে 6। ওকে, বেনজিনে কিন্তু আমরা জানি কি অল্টারনেটিভ কি ডাবল বন্ড। ধরেন এইখানে একটা সিঙ্গেল বন্ড, তারপরেরটা হচ্ছে ডাবল বন্ড, আবার এটা সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, আবার এটা ডাবল বন্ড, এবং সবগুলোতে আবার হচ্ছে হাইড্রোজেনও কিন্তু থাকবে। কয়টা করে? একটা করে হাইড্রোজেন থাকবে। যাই হোক, সিএইচ এখানে থাকবে, এইচ এখানে থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। মানে হচ্ছে কি, মানে হচ্ছে সম্পৃক্ত হচ্ছে কোনগুলা? টোটাল যে সংকেত সেখানে কার্বনের কোনো কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, সবগুলাই যদি একক বন্ধন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি সম্পৃক্ত। কিন্তু যদি এক বা একাধিক ডাবল বা ট্রিপল বন্ড চলে আসে, সেটাকেই তাহলে বলা হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু দেখলাম অ্যালিফেটিক হচ্ছে মানে আমরা যদি হাইড্রোকার্বনের কথা বলি, তাহলে ওখানে কি আছে? অ্যালিফেটিক আছে, আবার কিন্তু কি আছে? অ্যারোমেটিক আছে। তাহলে আমরা একটু এখানে অ্যালিফেটিক সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অ্যালিফেটিক যেটা, এই অ্যালিফেটিকের অর্থ হচ্ছে চর্বিযুক্ত। মানে এই অ্যালিফেটিকের মানেই হচ্ছে কি চর্বি যুক্ত। দেখুন চর্বি আসলে থাকে কোথায়? জীবদেহে। হ্যাঁ, তার মানে প্রথম যে কনসেপ্টটা জৈব যৌগের, তারা হচ্ছে কি প্রথম যে কনসেপ্টটা জৈব যৌগের, সেই কনসেপ্টটা ছিল কি যেটা জীবদেহে পাওয়া যায়। এই কারণেও কিন্তু এটা নামকরণ করা হয় কি অ্যালিফেটিক। আসলে মানে হচ্ছে কি চর্বি যুক্ত। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ভেতর আমরা কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, মিথেন, ইথিলিন বা ইথেন, এবং হচ্ছে অ্যাসিটিলিন, এইটা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে অ্যাসিটিলিন, আমাকে জানান তো, কারো জানা আছে কিনা যে অ্যাসিটিলিনের রাসায়নিক নাম কি? বলেন তো, অ্যাসিটিলিনের রাসায়নিক নাম কি বলেন? এই যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, গৌরব, ভেরি গুড। তিনি যেটা জানাতে পারছেন, এটার রাসায়নিক নাম কিন্তু ইথাইন, রাইট। ইথাইন, কি কারণ? এটা হচ্ছে ট্রিপল বন্ড। যাই হোক, ইথাইন এতটুকু আমাদের জানলেই হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা করব, মিথেন সম্পর্কে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে মিথেনের কথা যদি বলি, এই যে মিথেন, এই মিথেনটা কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। এটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কিন্তু মিথেন, আমরা জানলাম। এবং প্রাকৃতিক গ্যাসে কত পার্সেন্ট থাকে? নর্মালি 80% থাকে হচ্ছে মিথেন। আমাদের দেশে যেটা, সেটা কিন্তু আরো অনেক বেশি। ওকে, তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। দেন হচ্ছে ইথিলিন। ইথিলিন বা ইথিনের কথা যদি বলি, এই ইথিলিন বা ইথেন কিন্তু কি কাজে ব্যবহার করতে হয়? ফল পাকাতে, ফল পাকাতে। আরো একটা কাজে, কি কাজে ব্যবহার করা হয় আমরা জানি, কিন্তু পলিথিন তৈরিতে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, পলিথিন তৈরিতে কিন্তু এটা ব্যবহার হয়। এ হচ্ছে ইথিলিন। দেন অ্যাসিটিলিনের কথা যদি বলি, অ্যাসিটিলিন কিন্তু এটা একটা তাপমাত্রা কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন? অ্যাসিটিলিন দিয়ে কি
শিখা তৈরি করা হয়, অ্যাসিটিলিন দিয়ে শিখা তৈরি করা হয়। এবং অ্যাসিটিলিনের যে শিখা, হ্যাঁ, সেটার তাপমাত্রা হচ্ছে প্রায় কিন্তু 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াসের ভেতর। 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে। এবং এই শিখাটা দিয়ে কি লোহা গলিয়ে ঝালাইয়ের কাজ ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? লোহা গলিয়ে ঝালাই, লোহা গলিয়ে ঝালাই। তাহলে ঝালাইয়ের কাজে কিন্তু কি এই অ্যাসিটিলিনটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে। তাহলে আমরা অ্যালিফিটিক যে যৌগগুলো আছে তার কয়েকটা কি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে আমরা যদি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি আসার চেষ্টা করি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটার যে সংজ্ঞা কিন্তু বললাম এখানে কি, এই যে দেখুন, এই যে যে টলুইনের যে সংকেত রয়েছে, এখান থেকে একটু বুঝতে পারেন, মানে হচ্ছে কি একটার পর একটা, একটার পর একটা গ্যাপ দিয়ে দ্বিবন্ধন, এবং যদি এরা ক্লোজড হয় তাহলেই সেটাকে বলা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে। তাহলে অ্যারোমেটিকের কথা যদি বলি, বলেন তো অ্যারোমেটিক শব্দের অর্থ কি? অ্যারোমেটিক মানে কিন্তু সুগন্ধি, সুগন্ধি যুক্ত, সুগন্ধি যুক্ত। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে কি সুগন্ধি যুক্ত। তাহলে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অলরেডি আমরা কি বেনজিন, বেনজিনের কথা আমার বলতেই হবে। বেনজিনের সংকেতটা কি রকম? বেনজিনের সংকেতটা কিন্তু এইরকম, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের বেনজিন, এটার নাম কি বেনজিন। তাহলে বেনজিন কিন্তু, বেনজিনের কথা যদি বলি, এই বেনজিনটা হচ্ছে কি একটা উত্তম দ্রাবক কিন্তু, ঠিক আছে? বেনজিনটা একটা উত্তম দ্রাবক। ওকে, এইটা আমাদের বেনজিন সম্পর্কে জানতে হবে। দেন টলুইনের কথা যদি বলি, টলুইনের সংকেতটা এখানে দেখানো আছে, এটা হচ্ছে আমাদের কি রাসায়নিক সংকেত। আর এই যে সংকেতটা, এই সংকেতটা কিন্তু কি সংকেত? এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা হচ্ছে কি গাঠনিক সংকেত। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এই টলুইন কি কাজে ব্যবহার করা হয়। এই টলুইন দিয়ে যেটা হয় সেটা, এই টলুইন থেকে ব্যবহার উৎপন্ন করা হয় হচ্ছে বেনজয়িক অ্যাসিড, ঠিক আছে? বেনজয়িক অ্যাসিড, মনে রাখতে হবে এগুলা কি কাজে উৎপন্ন করা হয়, বেনজয়িক অ্যাসিড। দেন মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি কি টিএনটি, টিএনটি তৈরিতে এটাকে ব্যবহার করা হয়, খুবই 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 ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। টিএনটি তৈরিতে এটি ব্যবহার করা হয়। দেন হচ্ছে আমরা যে স্যাকারাইন, স্যাকারাইন, স্যাকারিন, স্যাকারিন, স্যাকারিনটা হচ্ছে কি এই যে চিনির বদলে অত্যন্ত মিষ্টি যেটা ব্যবহার করা হয় স্বাস্থ্যের জন্য, যেটা ক্ষতিকর, সেটা কিন্তু টলোইন দিয়েই মূলত তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা আরো একটা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ফেনল। সেটার সংকেত হচ্ছে কি C6H5OH। এটা হচ্ছে তাহলে কি রাসায়নিক সংকেত। তাহলে বলুন তো ফেনলের, ফেনলের যে গাঠনিক সংকেত, তাহলে ফেনলের গাঠনিক সংকেত হবে কিন্তু এইরকম। ফেনলের গাঠনিক সংকেত হবে হচ্ছে এই যে বেনজিন আঁকবো, বেনজিনের মাথায় যদি আমি একটা কি OH বসিয়ে দেই, তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে কি ফেনলের কি সংকেত, গাঠনিক সংকেত। এই যে যদি বলি এই ফেনলের অপর নাম, এই ফেনলের অপর নামই হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। ফেনলের অপর নাম হচ্ছে কিন্তু কি কার্বলিক অ্যাসিড, বুঝতে পারছেন? মোস্ট 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 ইম্পর্টেন্ট, ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। আর তারপরে আমরা যদি বলি এটার মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যবহার, মোস্ট 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 ইম্পর্টেন্ট ব্যবহার, সেটা হচ্ছে অ্যাসপিরিন ওষুধ, অ্যাসপিরিন ওষুধ তৈরিতে, অ্যাসপিরিন, অ্যাসপিরিন যে ওষুধ, সেটা তৈরিতে কিন্তু কি ব্যবহার করা হয়, এই ফেনলকে ব্যবহার করা হয়। অ্যাসপিরিন ওষুধটা আসলে কি এটা হচ্ছে পেইন কিলার একটা, এটা হচ্ছে এক প্রকার পেইন কিলার। তো সেই পেইন কিলার তৈরিতে কাকে ব্যবহার করা হয়? ফেনলকে ব্যবহার করা হয়। ফেনলের অপর নাম হচ্ছে তাহলে কি কার্বলিক অ্যাসিড। তাহলে এটা কিন্তু পরীক্ষায় চলে আসবে যে কার্বলিক অ্যাসিডের সংকেত কোনটা। তাহলে আমাদের একটু কি এটার যে গাঠনিক সংকেত এবং রাসায়নিক সংকেত দুটোই কিন্তু কি জেনে রাখার চেষ্টা করতে হবে। ওকে। আহ এই জায়গায় কি তাহলে আমরা কি একটি ব্রেক নিব? এখন কি একটা ব্রেক নেওয়া যায়? আচ্ছা, যেহেতু আমরা প্রায় হচ্ছে আহ 1 ঘন্টা 20 মতোর মতো পড়াশোনা করলাম, সেক্ষেত্রে এখন আমরা একটু ব্রেক নিয়ে নেই। আমরা বেশিক্ষণ না, আমরা হচ্ছে কয়টায় ব্যাক করবো, এখন কয়টা বাজে? এখন বাজছে হচ্ছে 7টা 54। তাহলে আমরা হচ্ছে 8টা 5-এ ব্যাক করব। ওকে, আমরা 8টা 5-এ ব্যাক করার চেষ্টা করব।